বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো এর আগে আমি তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীর ছক দিয়ে দিয়েছি কিভাবে করতে হবে এবং সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে একটি সরাসরি অঙ্কের মাধ্যমে আমরা একটি অঙ্ক দেখব। ঢাকা বোর্ড 2019-এর অঙ্ক আমরা দেখব। তো বোর্ডের প্রশ্ন করানোর একটাই উদ্দেশ্য যে বইয়ের পিছনে তোমরা প্রশ্ন সহজেই পেয়ে যাবে, বোর্ডের প্রশ্নগুলো সহজে পাওয়া যায় এবং প্রত্যেক বইয়ে একই থাকে। তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার হিসাব বিজ্ঞানের আদ্য এবং অন্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে করে পরবর্তী কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটা আমি একবার দেখে নিই। ঢাকা বোর্ড 2019-এ যে অঙ্কটি এসেছে, ঢাকা বোর্ড 2019-এ যে অঙ্কটি এসেছে সেটা আমরা একটু দেখে নিই। তো ঢাকা বোর্ড 2019-এ যে অঙ্কটি এসেছে, জনাব রহমানের হিসাব বই হতে 31শে ডিসেম্বর 18 তারিখে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। তো অঙ্ক পুরো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমাদের কি কি রিকোয়ারমেন্টস চাইছে সেগুলো একটু দেখে নিই। ক নম্বরে আমাদের বলছে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। আমরা দেখে নিই, এখন একটি অঙ্ক করে দেখে নিই। ক নম্বরে তাহলে আমাদের বলেছে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করতে বলেছে। তো এক নম্বরে আমাদের বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি আমাদের দেওয়া আছে। তাহলে অঙ্ক অবশ্যই আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে করব। তো প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলে রাখি যে আমাদের এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে দুই ধরনের অঙ্ক পাওয়া যায়, একক জের পদ্ধতি, উভয় জের পদ্ধতি। তো এই অঙ্কটি একক জের পদ্ধতির। তো 2 নম্বরে বলেছে 5,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ আমরা একটি চেক ইস্যু করেছি, এটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ এটা ব্যাংকের বইতে লেখা হয়নি। তাহলে অবশ্যই এটা ক নম্বরে আসবে। 3 নম্বরে বলেছে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। অর্থাৎ এটা আমরা জমা দিয়েছি, সে আদায় করেনি, তার মানে এটাও ব্যাংকের বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক 4-এ বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, অবশ্যই এটা ব্যাংকে লেখা হয়েছে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটাও ব্যাংকে লেখা হয়েছে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটাও ব্যাংকে লেখা হয়েছে। ব্যাংক চার্জ এত টাকা সুদ, এটাও লেখা হয়েছে। তাহলে প্রথম 2 এবং 3 এই দুইটি আমাদের হলো লেখা হয়নি। তো আমরা যা সেটাকে আমরা তালিকা করে দেব। ক্রমিক নং বিবরণ টাকা টাকা আমরা ছক করে নেব। তো শিক্ষার্থী, আমরা এইভাবে একটি ছক করে নেব, ক্রমিক নং বিবরণ টাকা টাকা। তো যে দুইটি লেনদেন ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, জাস্ট তাদের একটি তালিকা তৈরি করে দেব। তো প্রথমটি হলো ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। টাকার পরিমাণ ছিল 5,000 টাকা, টাকার পরিমাণ ছিল 5,000 টাকা। 3 নম্বর যে ক্রমিক নম্বর সেটি যেটি হবে 3 নম্বর, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এখনো আদায় হয়নি, আদায় হয়নি। তো 3 নম্বর যেটি ছিল আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। টাকার পরিমাণ আমাদের 10,000, টাকার পরিমাণ 10,000, টাকার পরিমাণ 10,000। তো আমরা যোগ করে দেব, যোগ করলে হবে 15,000, আমরা ক্লোজ করে দেব। তো এই ছিল আমাদের ক নাম্বার। খ নাম্বার আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেছে, তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একটি ছক করে নেব। তো শিক্ষার্থী, করণীয় খতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলেছে, তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা ছক করে নেব। জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী ডিসেম্বর 31, 2018 বিবরণ, 2টি টাকার কলাম দিয়ে নেব। তো আমাদের এই অঙ্ক যেটি বলেছে সেটি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। তো সেটি আগে সর্বপ্রথম আমরা লিখে নিব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আউটারি দিয়ে দেবো একবারে 70,000 টাকা। এরপরে আমরা যোগ লিখব। তো একটু ফাঁকা দিয়ে আমরা লিখব, বিয়োগ লিখব। একই সাথে আমরা আরেকটি কথা বলে রেখে, আমরা যখন বাস্তবে অঙ্ক করব খাতাতে তখন অবশ্যই একটি পুরা পাতা নিব, নিয়ে ছক করে যোগ লিখবো, অর্ধেক থেকে আবার বিয়োগ লিখে রাখবো। একেবারে প্রত্যেকটা অঙ্ক পরে পরে যেটা যেখানে যাবে একবারে দিয়ে দিব আমরা। তো এবং আগেই বলতেছি যে ব্যাংক সমন্বয়ের বিবরণী একটি বাস্তবসম্মত বিষয়, এখানে কোনো অবাস্তব কিছু নয়, এটা বুঝে বুঝে করলে সহজেই করা যায়।
তো বলছে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আমরা যখন চেক ইস্যু করা হয়েছে অর্থ আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে দেখানো হয়েছে, অর্থাৎ নগদান বইয়ের জের কমিয়ে দেখানো হয়েছে। তাহলে নগদান বইয়ের জের যদি আমাদের কমে যায় তাহলে ব্যাংকের টাকা অবশ্যই বেশি আছে। তো ব্যাংকের সাথে সমান করার জন্য আমাদের কি করতে হবে, নগদান বইয়ের জেরের সাথে এখন যোগ করতে হবে। তো আমরা রোমান 1 দিয়ে লিখবো যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। টাকার পরিমাণ আমরা প্রথম কলামে দিব 5,000 টাকা। এরপরে 2 নম্বর যেটি বলছে আদায়ের জন্য জমা হয়েছে, ব্যাংক এখন আদায় করেনি। আমরা যখন আদায়ের জন্য চেকটি জমা দিয়েছি তখন নগদান বইয়ের ডেবিট পাশে লিখেছি, অর্থাৎ নগদান বইয়ের যেকে আমরা বাড়িয়ে দেখিয়েছি, কিন্তু ব্যাংক যেহেতু এখন আদায় করতে পারেনি তার মানে ব্যাংকের টাকা কম আছে। তো ব্যাংকের সাথে সমান করতে হলে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। আদায়ের জন্য জমাকৃত ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো টাকার পরিমাণ ছিল 10,000 টাকা, টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। তো শিক্ষার্থী আমাদের 4 নম্বরে যেটি বলেছে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় তাহলে অবশ্যই আমাদের ব্যাংকের যে বৃদ্ধি পেয়েছে, তো ব্যাংকের যে বৃদ্ধি পেলে আমাদের নগদান বইয়ের জেরকে বাড়াইতে হবে, তাহলে অবশ্যই এটা যোগ করতে হবে। তো আমরা লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 15,000 টাকা। এরপরে 5 নম্বরে বলেছে যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। তো এই এন্ট্রিতে আমাদের আলোচনা করার দরকার আছে যে ইস্যুকৃত চেক 2 ধরনের চেক প্রত্যাখ্যাত হইতে পারে। একটা আদায়ের জন্য জমা দিলে সেটা প্রত্যাখ্যাত হইতে পারে, এবং এটা আমাদের ইস্যু অর্থাৎ আমরা পরিশোধের জন্য পাওনাদারকে দিয়েছি সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ আমরা যখন পাওনাদারকে চেক দিয়েছি তখন যে জাবেদারটি হয়েছিল সেটি পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক যেহেতু প্রত্যাখ্যান করেছে তাহলে জাবেদারটি উল্টে যাবে, তখন ব্যাংক হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ আমরা যখন ইস্যু করেছিলাম তখন আমরা ইস্যু করেছিলাম নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখছিলাম, যেহেতু ইস্যুকৃত চেক, যেহেতু আমরা নগদান বইয়ের জের কমিয়ে দেখিয়েছি তার মানে ব্যাংকের টাকা বেশি আছে, ব্যাংকের টাকা বেশি আছে। তো যেহেতু ব্যাংক এটাকে টাকা দেয় না তার মানে ব্যাংকে এখনো টাকা বেশি আছে, এটা আমাদের যোগ করতে হবে। যে ইস্যুকৃত প্রত্যাখ্যান টাকার পরিমাণ 3,000 টাকা, টাকার পরিমাণ 3,000। এরপরে আমাদের যেটি বলেছে 6 নম্বরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করেছে। তো ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাদের ব্যাংকের সমান করতে এটাও যোগ হবে। আদায় ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা। এরপরে যেটি রয়েছে ব্যাংক ধার্যকৃত চার্জ। তো ব্যাংক চার্জ ধার্য করলে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাবে, তাহলে সমান করার জন্য আমাদের নগদান বহির জের থেকে বিয়োগ করতে হবে। তো চার্জ ব্যাংক ধার্যকৃত চার্জ আমাদের 100 টাকা। এরপরে একই তারিখে আবার রয়েছে যে ব্যাংক সুদ 200 টাকা, অর্থাৎ ব্যাংক সুদ কারবারের আয় হলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। ব্যাংক সুদ 200 টাকা, ব্যাংক সুদ 200 টাকা। এরপরে আমাদের কি করতে হবে, এইগুলো যোগ করে এটার সাথে যোগ করে এটা বিয়োগ করতে হবে। তো আমরা যোগ বিয়োগ করে নিই। তো শিক্ষার্থী আমরা যোগ করে নিয়েছি, এই পাশে যোগফল 25,200, 70,000 সাথে যোগ করলে 95,200, আর বিয়োগ হলো 10,100, 10,100 বাদ দিলে যেটি থাকতেছে 85,100। এটা আমরা লিখছি, প্রথমে শুরু করছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে নিচে লিখতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই ছিল আমাদের ক নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী। আমাদের গতে যেটি করতে বলেছে, গতে 4, 5, 6, 7 নং লেনদেনের জাবেদা দাখিলা দিতে বলছে, আমরা তো সেগুলো জাবেদা দিব। প্রিয় শিক্ষার্থী আমরা জাবেদার সব করে নিয়েছি। এখানে আমরা যেহেতু ক্রমিক নাম্বার আছে তাই ক্রমিক নাম্বার বিবরণ প্রত্যেক পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো আমাদের প্রথম যে ক্রমিক নাম্বারটি করতে বলেছে সেটি 4 বলেছে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, অর্থাৎ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংক বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ ছিল 15,000 টাকা। আমরা ছোট্ট করে একটি ব্যাখ্যা লিখে দেব। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। সরাসরি ব্যাংকে জমা দান। 4-এর পরে যেটি করতে বলেছে সেটি 5 আমাদেরকে করতে বলেছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ একটা জিনিস আমরা খেয়াল করি, যখন আমরা পাওনাদারকে চেক দিয়েছিলাম তখন পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর যখন প্রত্যাখ্যাত হবে তখন এটা উল্টে যাবে, তখন ব্যাংক হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 3,000 টাকা। আমরা ছোট্ট করে ব্যাখ্যা লিখে দেব যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। এরপরে 6 যেটি বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি লভ্যাংশ আদায় করেছে। তো ব্যাংক যদি সরাসরি লভ্যাংশ আদায় করে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট হবে, লভ্যাংশ কারবারের আয় ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 2,000 টাকা। তো আমরা ব্যাখ্যা লিখে দেবো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এরপরে আমাদের যেটি করতে বলেছে সেটি 7 2টি এন্ট্রি আছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক যদি চার্জ ধার্য করে তাহলে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাবে, আর ব্যাংক চার্জ হলো কারবারের খরচ। তো এটি সরাসরি হাতে হাতে নেবে না, ব্যাংক থেকেই কেটে নেবে, সুতরাং ব্যাংক চার্জ কারবারের খরচ, তাই ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ আমাদের 100 টাকা। তো আমরা ব্যাখ্যা লিখে দেব ব্যাংক ধার্যকৃত চার্জ বা ব্যাংক চার্জ ধার্য করেছে, ব্যাংক চার্জ ধার্য করেছে। তো সাথে আরেকটি এন্ট্রি আমাদের রয়েছে, আমাদের এটা মুছে করে নেব এটা। তো শিক্ষার্থীর 7-এর যে লাস্ট যে 1 ছিল সেটি হলো ব্যাংক সুদ 200 টাকা। তো ব্যাংক সুদ কারবারের আয়, আর ব্যাংক সুদ যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 200 টাকা। তো আমরা লিখে দেব ব্যাংক মঞ্জুরিকৃত সুদ। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের অঙ্ক। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা হিসাব বিজ্ঞান আদ্য অন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেট আসার সাথে সাথে যাতে পেয়ে যেতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।